প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণ এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশে মুদ্রাস্ফীতি কেন হয়। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকেই এদেশে অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়, যার ফলে এদেশে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, যার ফলে জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। আমরা যদি 1969-70 বছরে ভিত্তি দাম 100 টাকা ধরি, তাহলে দেখা যাবে বর্তমানে প্রায় 25 থেকে 30 গুণ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়াও 2007 সালে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা এবং সিডরের আক্রমণের ফলে আমাদের অর্থনীতিতে প্রভূত ক্ষতি সাধিত হয়, যার ফলে আমাদের অর্থনীতিতে দ্রব্যের যোগান হ্রাস পায় এবং অর্থের মূল্য হ্রাস পায়, যার ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আমরা 2015-16 অর্থ বছরে দেখেছি আমাদের মুদ্রাস্ফীতির হার ছিল 5.92% এবং তার পূর্বে আমাদের মুদ্রাস্ফীতির হার ছিল 6.41%। তো বিভিন্ন কারণে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এই কারণগুলোর মধ্যে বিশেষ কিছু কারণ আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। এই কারণগুলোর মধ্যে প্রথমে সেটা হলো 1 নম্বরে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধি। 2 নম্বরে সরকারি ব্যয় বৃদ্ধি। আমরা প্রতিটি বিষয় বোর্ডে উপস্থাপন করব এবং তার ব্যাখ্যা দেব। প্রথমে আমরা দেখব অর্থের যোগান বৃদ্ধি। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন কারণে অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে, যার ফলে সেই অর্থের যোগানের তুলনায় আমরা কিন্তু দ্রব্যের যোগান বৃদ্ধি করতে পারি নাই, যার ফলে দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য হ্রাস পেয়েছে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে সরকারি ব্যয়। সরকার যেহেতু জনকল্যাণমূলক কাজ করতে হয়, এজন্য সরকারকে বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করতে হয়। আর এই উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সরকারকে বিভিন্ন ধরনের ব্যয় নির্বাহ করতে হয়। ফলে বাজারে অতিরিক্ত অর্থ বাজারে প্রবেশ করে, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে দ্রব্যের দাম বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। এরপরে 3 নম্বরে ঘাটতি ব্যয়। অর্থাৎ সরকার অনেক সময় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে দেখে যে তার অর্থের সংকুলন হয় না, তখন সে ঘাটতি বাজেট বা ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করে। পরবর্তীতে এই অর্থ বিভিন্ন নোট ছাপায়ে সে অর্থনীতিতে অর্থের প্রচলন বা অর্থের যোগান বৃদ্ধি হয়ে যায়। অর্থাৎ সরকার ঘাটতি ব্যয় মেটানোর জন্য যখন অতিরিক্ত নোট ছাপায়, সেই নোটগুলো বাজারে চলে আসে এবং বাজারে অর্থের যোগান বৃদ্ধি পায়, যার ফলে দাম স্তর বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তারপরে 4 নম্বরে ব্যাংক ঋণের প্রসার। ব্যাংক ঋণের
প্রসার। সরকার যদি ব্যাংকের সুদের হার হ্রাস করে দেয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার হ্রাস করে, তাহলে ব্যাংক ঋণ প্রসারিত হয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যদি সহজ শর্তে ঋণ দেয়, তাহলে জনগণ অধিক পরিমাণে ঋণ গ্রহণ করে এবং সেই ঋণের অর্থ বাজারে প্রবেশ করে। ফলে বাজারে অর্থের যোগান বৃদ্ধি পায়, দ্রব্যের দাম বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। অর্থাৎ ঋণ সহজ হলে বাজারে অধিক পরিমাণ অর্থ চলে আসে, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এরপরে 5 নম্বরে মজুরি ও বেতন বৃদ্ধি। মজুরি ও বেতন বৃদ্ধির ফলেও কি হয়, শ্রমিকদের হাতে অতিরিক্ত অর্থ চলে আসে, আর এই অর্থ দ্রব্য ক্রয়ের জন্য বাজারে ব্যবহৃত হয়, যার ফলে শ্রমিকদের মজুরি এবং বেতন বৃদ্ধি পেলে দেখা যায় কি অর্থের যোগান বেড়ে যায়, দ্রব্যের দাম বেশি হয়, সেই তুলনায় দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, বিদায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এরপরে 6 নম্বর উৎপাদন হ্রাস। বাজারে যে হারে অর্থের যোগান বৃদ্ধি পায়, বাংলাদেশ সে হারে উৎপাদন বৃদ্ধি করতে পারে না, কারণ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ মূলত কৃষির উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের কৃষি ব্যবস্থা আজও আধুনিকরণ সম্ভব হয়নি, কৃষিতে নানা ধরনের সমস্যা রয়েছে, যার ফলে কৃষির উৎপাদন কম, পাশাপাশি শিল্প এবং সেবা ক্ষেত্র নানা ধরনের সমস্যার কারণে কৃষি, শিল্প এবং সেবাজাত দ্রব্য উৎপাদনে বাংলাদেশ তত সমৃদ্ধ অর্জন করতে পারে নাই। অর্থাৎ নানান প্রতিকূলতার কারণে কৃষি, শিল্প এবং সেবা দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে, যার ফলে অর্থের যোগানের তুলনায় দ্রব্যের যোগান কম হওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এরপরে 7 নম্বরে মজুত ও চোরা কারবারি। মজুত ও চোরা কারবারি। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অসৎ উদ্দেশ্যে দ্রব্য মজুত করে রাখে। দ্রব্য মজুতের ফলে অভ্যন্তরীণভাবে কৃত্রিম সংকটের সৃষ্টি হয়, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। অর্থাৎ মজুতদার এবং চোরা কারবারিরা অভ্যন্তরীণভাবে দ্রব্যের যোগান হ্রাস করে দেয়, অর্থাৎ মজুত করে রাখে অবৈধভাবে, যার ফলে দ্রব্যের যোগান কমে যায়, দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। 8 নম্বরে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণেও বাংলাদেশে মুদ্রাস্ফীতি হয়ে থাকে, কারণ বাংলাদেশ হয় অতিবৃষ্টি, না হয় অনাবৃষ্টি, অথবা বিভিন্ন ধরনের বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির কবলে পড়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধিত হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয়, পাশাপাশি কৃষি নির্ভর শিল্পের উৎপাদন ব্যাহত হয় এবং অনেক ক্ষেত্রে সেবা খাতেরও উৎপাদন বিঘ্নিত হতে পারে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের উৎপাদন ব্যবস্থায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় আমাদের উৎপাদন কম হয়, অর্থাৎ কৃষি, শিল্প এবং সেবাজাত দ্রব্যের উৎপাদন হ্রাস পায়, যার ফলে দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। 9 নম্বরে জনসংখ্যা বৃদ্ধি।
আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশ বর্তমান বিশ্বের 8ম জনবহুল দেশ, অর্থাৎ জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সাথে সাথে আমরা সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে পারি নাই। ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় এবং সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যের দাম স্তরও বৃদ্ধি পায়, যার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এবং দশম, সামাজিক নিরাপত্তা মূলক কাজ। সামাজিক নিরাপত্তামূলক কাজ অর্থাৎ বাংলাদেশ সরকারকে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করতে হয়। যেমন অবসরপ্রাপ্ত লোকদের পেনশন দিতে হয়, বয়স্ক ব্যক্তিদের বয়স্ক ভাতা দিতে হয়, দুস্থ মহিলাদেরকে দুস্থ ভাতা দিতে হয়, এছাড়াও দুস্থ মহিলাদেরকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়। এরকম বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালিত করার জন্য সরকারকে অনুৎপাদনশীল খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যার ফলে এই অর্থ যখন বাজারে চলে আসে তখন বাজারে অর্থের যোগান বৃদ্ধি পায় এবং অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তো মোটামুটি এই হলো বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণ। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যে কারণগুলো আমরা যদি প্রসারিত দৃষ্টিতে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাব আসলে বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান দুটি কারণ হলো, একটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং অপরটি হলো যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি। তো আমরা এই প্রসারিত এবং সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এই দুটি চিত্রের মাধ্যমে এখন উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলি মুছে দিলাম। আমরা মুদ্রাস্ফীতির যে কারণগুলো দেখলাম, এই কারণগুলোকে আমরা যদি প্রসারিত দৃষ্টিতে বিবেচনা করি তাহলে দুটি ভাগে বিভক্ত করতে পারি মুদ্রাস্ফীতির কারণ। একটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আরেকটি হলো যোগান হ্রাস জনিত মুদ্রাস্ফীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রসারিত দৃষ্টিকোণ থেকে দুটি বিষয় আমরা দুটি রেখাচিত্রের সাহায্যে দেখাবো খুব সংক্ষেপে। y ও x এগ্রিগেট সামগ্রিক যোগান, এর পাশে আমরা দেখাবো উৎপাদন, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড 1, P0, P1, PF, Q। তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের
প্রাথমিক চাহিদা সামগ্রিক চাহিদা এডি, এই বিন্দুতে মিলিত হয় আমাদের দাম নির্ধারিত হয়েছে ওপি। আর এই চিত্রের এস হলো সামগ্রিক যোগান রেখা। সামগ্রিক যোগান স্থির থেকে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক চাহিদা রেখা এডি স্থানান্তরিত হয়ে উপরে উঠবে, অর্থাৎ AD1 হবে। তখন দাম হবে OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP1 হবে, অর্থাৎ এই P0 P1 এটুকুই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ এই শেষযুক্ত অংশই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অপরপক্ষে আমরা যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি দেখি। X AB এর পাশে আমরা দেখাবো আর aggregate supply, এখানে প্রাথমিক ভারসাম্য হয়েছে এই বিন্দুতে। যোগান স্থির রেখে এখানে ভোক্তার চাহিদা স্থির থেকে যদি যোগান হ্রাস পায় তাহলেও দাম স্তর বৃদ্ধি পাবে। যেমন এটা AS1, AS2, তাহলে এখানে দাম হবে OP1। শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রে খেয়াল করো, সামগ্রিক যোগান এস আর AY অক্ষে দেখানো হয়েছে I। তো এই ক্ষেত্রে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা স্থির থেকে যদি যোগান হ্রাস পায় তাহলে দাম OP0 থেকে OP1 এ বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে ইনকাম অর্থাৎ চাহিদা হ্রাস পেয়েছে, যোগান হ্রাস পেয়েছে, এইটুকু। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি যে সামগ্রিক চাহিদা স্থির থেকে যদি অর্থের যোগান দ্রব্যের যোগান যদি হ্রাস পায় তাহলে দাম স্তর বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রাথমিকভাবে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করায় ওপি দাম নির্ধারিত হয়েছিল, কিন্তু যোগান হ্রাস পাওয়ায় এফ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, ফলে নতুন দাম নির্ধারিত হয়েছে ওপি। অর্থাৎ এই ওপি অংশই হলো যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি। তো বাংলাদেশের অর্থনীতিতে এইভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ আমরা যে কারণগুলো উল্লেখ করলাম এই কারণগুলোর ভিত্তিতেই বাংলাদেশে সাধারণত মুদ্রাস্ফীতি হয়ে থাকে, এবং এই মুদ্রাস্ফীতিকে সামগ্রিকভাবে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছ। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।